পরীক্ষা এখানে হাজার হাজার মানুষ আসবে, তো ওনাদের দায়িত্ব না যে ওনারা এই সিরিয়ালটা মেনটেন করবে। মুগদা হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নিতে এসে মার খেল ছেলে। দেশে একদিনে ৪২ জনের মৃত্যু, শনাক্তের হিসেবে গোঁজা মিলের অভিযোগ। এক মুঠো ভাত শহরে মিলে না, চাকরি ছিল চাকরি চলে গেছে, বাড়ির থেকে বাবার জমি বিক্রি করে আইছি, আইসাকে মারি যাচ্ছি। চাকরি ব্যবসা হারিয়ে নিঃস্ব হয়ে গ্রামমুখ নগরবাসী। বিপর্যয় গ্রামীণ অর্থনীতিতেও। লকডাউন কার্যকরের আগেই এলাকা ছাড়ছেন রাজধানীর ওয়ারির বাসিন্দারা। 7 দিনের মধ্যে পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু, জানালেন মন্ত্রী। জুনের বেতন আগামী সপ্তাহে। আধুনিক যন্ত্রপাতি এনে সুদিন ফেরানোর উদ্যোগ। কোরবানির সামনে রেখে শত শত গরু নিয়ে চরম অনিশ্চয়তায় খামারিরা। খরচ ওঠানো নিয়েই শঙ্কা। অনলাইনে পশু বিক্রির বিকল্প উদ্যোগ নেয়ার পরামর্শ। সুনামগঞ্জে পানির তোড়ে 150 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে দুর্ভোগ। প্রবাসী সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। মুগদা হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মায়ের করোনা পরীক্ষা করিয়ে বিপাকে পড়েছেন ছেলে। রিপোর্ট তো মেলেইনি। অব্যবস্থাপনার প্রতিবাদ করায় উল্টো মার খেতে হয়েছে। ঘটনার ছবি তোলায় লাঞ্ছিত হয়েছেন পত্রিকার 2 জন চিত্র সাংবাদিকও। কর্তৃপক্ষ বলছেন দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অসুস্থ আমরা, এই যে আমাদের থেরাপি দেওয়ার ডেট গেছিল 23 তারিখে, এই করোনা রিপোর্টটার জন্য আমরা এখন পর্যন্ত থেরাপি দিতে পারতেছি না। ক্যান্সার আক্রান্ত মায়ের এই সন্তানের কথাতেই ফুটে ওঠে কোভিড পরীক্ষার জন্য দিনের পর দিন কিভাবে সইতে হচ্ছে বিড়ম্বনা। তবে এই বিড়ম্বনাতেই তিক্ত অভিজ্ঞতার শেষ নয়। শুক্রবার সকালে রাজধানীর মুগদা মেডিকেলে নমুনা দেওয়ার জন্য 40 জনকে টোকেন দেওয়া হলেও 34 জনের নমুনা নিয়ে সংগ্রহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আর এর প্রতিবাদ জানাতেই তার উপর চড়াও হন কর্তব্যরত আনসার সদস্যরা। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আগে 200 জনের নমুনা পরীক্ষা করা হলেও সম্প্রতি সে সংখ্যা নেমে এসেছে 50-এ। তবে অনেক দিনই দেওয়া হচ্ছে তার চেয়ে কম টোকেন। করোনা উপসর্গ আর মানসিক অস্থিরতার মধ্যে কোভিড পরীক্ষা করাতে এসে দীর্ঘসূত্রিতা ও অব্যবস্থাপনার কারণে রয়েছে বিস্তর অভিযোগ। তবে নমুনা দিতে এসে রাত 4টা বাজে আসছে। মানে যে সিরিয়াল ধরতে আসছে, সিরিয়াল পাওয়া যায় না, মেসেজ দেয় না 7 দিন পর। আর এই যে টাকা দেওয়া করলে রিপোর্ট পাই, চাকরিতে আছি তো জড়াই ছিল তো রিপোর্টটা দিতে হইব। তবে নমুনা দিতে আসা ব্যক্তির সন্তানকে নাজেহাল হতে হলেও পুলিশের দাবি বাকবিতণ্ডা হলেও সেটি মিটমাট করে দিয়েছেন তারা। ভিতরে নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমি মুগদা থানার অত্র এলাকার দায়িত্ব হিসাবে আমি ওইখানে গিয়েছিলাম, বিষয়টা সমাধান করে দিয়েছি। অপরদিকে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ভুল থাকতে পারে, যে কাজ করে তারই ভুল থাকে, যে কাজ করে না তার কোনো ভুল নাই। এইভাবে অপমান করবে এটা তো মেনে নেওয়া যায়। আমি এটা কালকে গিয়ে খোঁজ নেবো, তদন্ত করে আমি শাস্তির ব্যবস্থা করব। সেবা প্রত্যাশীদের অভিযোগ প্রতিনিয়ত নানা বিড়ম্বনার শিকার হতে হয় তাদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 42 জন মারা গিয়েছেন। গেল 24 ঘন্টায় রোগের তালিকায় যুক্ত হয়েছেন 3114 জন মানুষ। নতুন করে 1964 জন রোগী সুস্থ হওয়ার খবর দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে এখনো পর্যন্ত আক্রান্ত রোগীর প্রায় অর্ধেকে সুস্থ হয়েছেন। করোনা সংক্রমণের 4 মাসে এসে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,56,391 জনে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এর মধ্যে সুস্থ হয়ে গেছেন 68,000-এর বেশি রোগী। আক্রান্তের হিসেবে দেশে সুস্থতার হার প্রায় 44%। তবে আক্রান্ত শনাক্তের হার এখনো কমেনি। দেশে মোট শনাক্তের হার যেখানে 19.13%, সেখানে গেল 24 ঘন্টায়ও প্রতি 100 নমুনায় 21 জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের 24 ঘন্টার তথ্য নিয়ে প্রচারিত বুলেটিনে জানানো হয় দেশে নমুনা পরীক্ষা ল্যাবের সংখ্যা দাঁড়িয়েছে 71-এ। তবে কারিগরি ত্রুটির কারণে ফল পাওয়া গেছে 63টির। গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত আরও 42 জন মৃত্যুবরণ করেছেন। এতে মৃতের হারে পরিবর্তন আসেনি, 1.26%। বরাবরের মতো গেল 24 ঘন্টায়ও ঢাকায় মৃতের সংখ্যা বেশি। ঢাকায় মারা গেছেন 18 জন রোগী। এরপরই বেশি রোগী মারা গেছেন চট্টগ্রামে। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন এবং নারী 10 জন।
এনাগাদ মারা যাওয়া প্রায় 2000 রোগীর বয়স বিভাজনও প্রকাশ করা হয় বুলেটিনে, যেখানে দেখা গেছে মৃত্যুবরণকারীর 43 ভাগের বয়সী 60 ঊর্ধ্ব, এরপরই রয়েছে 50 ঊর্ধ্ব। মৃতের সারিতে আছেন 12 জন শিশুও। আপনার সুরক্ষা আপনার হাতে। যা স্বাস্থ্যবিধি সবসময় বলা হয়ে থাকে সেগুলো অনুসরণ করুন এবং নিজে সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুন, সুরক্ষিত রাখুন। নারায়ণগঞ্জে করোনা রোগীদের জন্য 10টি আইসিইউ প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সারা দেশে 209টি আইসিইউ রয়েছে করোনা রোগীদের জন্য। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী রাশেদ বাপ্পি। স্বাগত জানাচ্ছি করোনা সংক্রান্ত সরকারের প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিন নিয়ে সময় সংবাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় করোনায়। বরাবরের মতো আজও জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ ও বিশ্ব কোভিড পরিস্থিতির সবশেষ খবর। শুরুতেই দেখে নেব গত 24 ঘন্টার সার্বিক চিত্র। গত 24 ঘন্টার পরিসংখ্যানগত দিক বলার আগে একটু জানিয়ে দিতে চাই যে মোট 71টি পরীক্ষাগারের মধ্যে আজ 63টি পরীক্ষাগারের ফলাফল আমরা জেনেছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নমুনার হার আমরা কম দেখতে পাচ্ছি, আক্রান্তের সংখ্যা কম দেখতে পাচ্ছি। এবার গত 24 ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 14,650টি এবং এর মধ্যে শনাক্ত হয়েছেন 3,114 জন। মারা গিয়েছেন 42 জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 1,606 জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়ালো 68,048 জন। গত 7 দিনের যে সার্বিক পরিস্থিতি মোটামুটি একই রকম বলা যায়, অর্থাৎ শনাক্তের হার কিন্তু 21, 22 এবং 19 এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আক্রান্তের চিত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ 3 জন। এরপর কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে এই হার বেড়েই চলেছে। আজকের এই দিনে এসে যেটি আমরা দেখতে পাচ্ছি 1,56,391 জন। গত 24 ঘন্টায় যারা মারা গিয়েছেন তাদের বয়স ভিত্তিক বিভাজন। গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 42 জন, এর মধ্যে পুরুষ 32 এবং নারী 10 জন। চিকিৎসাধীন এখন পর্যন্ত 55.23%, সুস্থ 43.51% এবং মৃত্যুর হার এক্ষেত্রে 1.26%। সবার প্রথম যেটি মানতে হবে সেটি হচ্ছে ব্যক্তিগত সচেতনতা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, সেটি কিন্তু মেনে চলতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু বারবারই সেই খবর জানিয়ে আসছে। এই ছিল আজকের বিশ্লেষণে। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা নিয়মিত বুলেটিনে প্রতিদিন জানানো হলেও এই সংখ্যাকে গোঁজামিল বলছেন বিশেষজ্ঞরা। একই ব্যক্তিকে গণনা করা হচ্ছে 3 থেকে 4 বার পর্যন্ত। প্রতিবারই তিনি ঢুকছেন মোট আক্রান্তের তালিকায়। মূলত এপ্রিলের পর সংক্রমণ বাড়ার পর থেকেই শুরু এই গোঁজামিলের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এমন ত্রুটিপূর্ণ তথ্য দিয়ে করোনা মোকাবিলা দিন দিন আরও কঠিন হয়ে উঠবে। রাশেদ লিমনের রিপোর্ট। নমুনা পরীক্ষা হয়েছে 7,66,000। 3.5 মাস ধরে প্রতিদিনই চলছে তথ্য প্রদান। নিয়ম করে প্রতিদিনই জানানো হয় 24 ঘন্টায় নতুন শনাক্ত, মৃত, সুস্থ কতজন সহ দেশের করোনা পরিস্থিতির আদ্যপান্ত। প্রশ্ন হলো এই তথ্য কতটা সঠিক। রাজধানী সহ সারা দেশে নমুনা সংগ্রহের বুথে প্রতিদিন নানা কাঠখড় পুড়িয়ে যারা নমুনা দিতে আসেন তাদের হাতে যে ফর্মটি ধরিয়ে দেওয়া হয় তাতে থাকে 2টি অপশন, নতুন কিংবা পুরাতন। এখানে দুটো শুধু কলম আছে, একটা নিউ একদম ফলো আপ। আমরা দ্বিতীয়বার আসি ফলো আপ, থার্ড টাইম আসার কোনো অপশন এখানে আছে বলে মনে হয় না। আমি মূলত সেকেন্ড টাইম আমি আমার মতো ওখানে ফলো আপের টিক চিহ্ন দিয়েছি, কিন্তু ওখানে কোনো কিছু ছিল না। তবে এই তথ্য দিয়ে সঠিক সংখ্যা কিভাবে মিলবে সেই প্রশ্নের উত্তর জানে না আইডিসিআরও। এটা ভুল রিপোর্টটা অসম্পূর্ণ বলতে পারেন। হাজার হাজার কেটে জানি না, এখানে কিছু তো আছে, হিসাব করা দরকার। একাধিকবার কারা টেস্ট করিয়েছেন। এপ্রিলের পর থেকেই গোঁজামিলের হিসেব চলছে বলে জানায় আইডিসিআর। এমন তথ্য তাদের গবেষণার অন্তরায়ও বলছে প্রতিষ্ঠানটি। যারা হোম আইসোলেশনে ছিলেন তাদের তথ্যগুলো এপ্রিল মাসের পরে আইডিসিআর সংগ্রহ করেনি। জনস্বাস্থ্য বিজ্ঞানে মহামারী মোকাবিলার সবচেয়ে আগে দরকার সঠিক তথ্য নিশ্চিত করা। সেক্ষেত্রে অবৈজ্ঞানিকভাবে তথ্য সংগ্রহের ফলে করোনা মোকাবিলায় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ, এমনটাই মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ধরনের অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ তথ্য উপাত্ত দিয়ে আসলে একদিকে যেমন ভালোভাবে পরিকল্পনা করা সম্ভব না, তেমনি আমাদের এই করোনার প্রতিরোধ, নিয়ন্ত্রণ কিংবা এর চিকিৎসা কোনোটাই আসলে কিন্তু ভালো মতো সম্ভব না এবং তার আমরা মনে হয় প্রতিফলন দেখছি। তবে করোনায় আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর কোনো শারীরিক অসুবিধা বোধ না করলে দ্বিতীয় কিংবা তৃতীয় টেস্ট না করার পরামর্শ আইডিসিআরের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে 13 ঘন্টা পর বেঁচে ফেরা সুমন ব্যাপারী পুলিশ নাকি ফল ব্যবসায়ী?
একই গড়নের এএসআই আক্কাস আলীকে নিয়েও রয়েছে বিভ্রান্তি। বিস্তারিত সংবাদের শেষাংশে। কষ্ট বুকে চেপে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত, কেউ চাকরি হারিয়ে, কেউ বা ব্যবসা হারিয়ে নিঃস্ব হয়ে ফিরে যাচ্ছেন শেষ আশ্রয়স্থল নিজ গ্রামে। আর এতেই বিপর্যয়ে পড়ছে গ্রামীণ অর্থনীতি। সমাজতাত্ত্বিকরা বলছেন, সংকট নিরসনে গ্রামের সাধারণ মানুষের মধ্যে কম সুদে ঋণ দেওয়ার সরকারি সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নের উপর জোর দিতে হবে। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। 14 আনার 16 আনাই কি তবে ফাঁকি? মাত্র কয়েক মাসের মধ্যেই এতদিনের চেনা শহরটা কেমন বদলে গেল, পথ ধরিয়ে দিল। আর্থিক মন্দার কালো মেঘ জীবনকে যেভাবে গ্রাস করেছে, তাতে নগর ঢাকার কি সাধ্য আটকে রাখার? বিষণ্ণ বিপন্ন ফজলুল ও ময়মুন্নেসা চলছেন তাই গ্রামের পথে। আমরা তো কিছু পাইলাম না, সবার কি আমরা না খাই মরুম নাকি দেশে জায়গায়? শহরে খাইতে দেবো না কেউ, মনে করেন এক মুঠো ভাত শহরে মিলে না। উচ্ছিন্ন বহু মানুষের অসম্মানের অনুভূতি, ব্যক্তিগত আর সব আশঙ্কা ও বিষাদ মিশেছে রাজপথে। গ্রামে ফিরে যাবার পেছনের কারণ হয়তো সবার একটাই, কিন্তু গল্প আছে ভিন্ন ভিন্ন। এখন ছেড়ে যাচ্ছি মনে অনেক কষ্ট নিয়েই চলে যাচ্ছি। আমার বন্ধু বান্ধব স্কুলের ওখানে অনেকজন আছে, সেজন্য ওনাকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট লাগছে। তো গড়বড় বাড়িলারা ছাড় দিতে আসে না, আরো চাপ দিতে আছে। আগে 10 তারিখে 5 তারিখে ভাড়া লাগবে প্রতি মাসে, করতে ভাড়া দিব। বিপর্যয় থেকেও ফিরে আসা যায়, হঠাৎ করেই কোনো নতুন ভাবনা মনে ঝিলিক দিতে পারে, কিংবা বহুদিনের ভ্রম সংশোধনের উপলক্ষ হয়ে নতুন আশার সঞ্চার করতে পারে। বাজারে যাব, ফকিরহাট শহরে পরে যাব, ছোট করে ব্যবসা করব, মাছের ঘের বাড়ি করবো, এই আর কি। সমাজতাত্ত্বিকরা বলছেন, গ্রামে ফিরে যাওয়া এই মানুষগুলোকে আত্মবিশ্বাসী করতে নিতে হবে বহুমুখী পদক্ষেপ। শ্রমিক মজুরি কমে যাবে, আর ঢাকা থেকে যাওয়া লোকজন তারাও যদি বর্গা চাষ নেওয়ার চেষ্টা করে, তাহলে বর্গা চাষের জন্য বর্গার দাম বেড়ে যাবে। তাহলে অতি গরিব যারা বর্গা চাষ করতেন, যাদের 1 একর জমি নিয়ে করতেন, তার জন্য এখন ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তার এখন কম্পিট করতে হবে ঢাকা থেকে যাওয়া লোকজনের সাথে। ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ হিসাবে কম সুদে নিয়ে যদি গ্রামের থেকে আয় রোজগারের একটি পথ বের করে নিতে পারেন, সেটি হবে একটা আশার কথা। আজ নয়তো কাল অতি সংকটের এই সময়টাও হয়ে যাবে ইতিহাস, তবে সেই ইতিহাস হোক মানবিকতার ও সৌহার্দ্যের। ব্যর্থ মনোরথ নিয়ে মানুষ ফিরছে তার শেষ আশ্রয়স্থল আপন আলোয়। তবে একদিন নিশ্চিতভাবে মহামারীর এই সংকট কেটে যাবে, সেই দিন আবারও উল্টো পথে যাত্রা হবে। মানুষ ফিরবে তার রুটি রুজির শহরে, ফিরবে মানুষ, জিতবে মানুষ। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। করোনার সংক্রমণ রোধে শনিবার থেকেই লকডাউন হচ্ছে রাজধানীর ওয়ারী। এ অবস্থায় জীবন জীবিকার তাগিদে অনেকেই এলাকা ছেড়েছেন। এরই মধ্যে প্রায় সবগুলো সড়কে ব্যারিকেড দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। লকডাউনে জরুরি বিধিনিষেধ এড়াতে আসবাবপত্র নিয়ে ওয়ারী এলাকা ছাড়ছেন অনেকে, আবার এলাকার বাইরে কর্মস্থল হওয়ায় কাজ হারানোর শঙ্কায় আছেন অনেক বাসিন্দা। এলাকার ভেতরে যাদের রুজি রুটির ব্যবস্থা, তারাও পড়েছেন বিপাকে। জোনভিত্তিক লকডাউন হলে তো আমরা বেরোতে পারবো না, আমাদের চাকরি থাকবে না। হুট করে লকডাউন দিয়ে দিল, আমরা চলবো কিভাবে, আর ঘর ভাড়া দিব কিভাবে, আর খাবো কি? শনিবার থেকে লকডাউন হলেও এলাকার মোট 17টি প্রবেশ পথের মধ্যে 15টিতে এরই মধ্যে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। খোলা থাকছে র্যাঙ্কিন স্ট্রিট, টিপু সুলতান ক্রসিং এবং হটকেকের মোড়। ইতিমধ্যে প্রায় 200 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বাসিন্দাদের জরুরি সেবার জন্য। ওয়ারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা হয়েছে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের বুথ। 17টা স্পট আছে ইন অ্যান্ড আউট হওয়ার জন্য, আমরা 15টি লক করে দেব, আর 2টা ইন অ্যান্ড আউটের জন্য খুব জরুরি সেবার জন্য আমরা রাখবো। লকডাউন চলা অবস্থায় আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দিন দিন কিন্তু মানুষ সচেতন হচ্ছে, আগে মাস্ক পরতো না, এখন পরে অনেকেই। কিছু কিছু লোক আছে যারা পরে না, এদের বিরুদ্ধে যদি লকডাউন অবস্থায় সবাই আশা করি সেটা মানবে। কোভিড-19 সংক্রমণ বেশি হওয়ায় গেল 30 জুন দক্ষিণ সিটির ওয়ারী এলাকা রেড জোন হিসাবে ঘোষণা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে রাজধানীর পূর্ব রাজাবাজার 21 দিনের লকডাউন করা হয়। তোয়াকান তামিম, সময় সংবাদ, ঢাকা।
চাহিদার সুযোগে চট্টগ্রামে যেখানে সেখানে চলছে নকল ও নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশকের রমরমা ব্যবসা। চিকিৎসকরা বলছেন, রং মেশানো ক্ষতিকর এই কেমিক্যাল ব্যবহার ডেকে আনতে পারে ক্যান্সার ও চর্মরোগ। নানা সময় অভিযান চালালেও অসাধু ব্যবসায়ীদের থামানো যাচ্ছে না। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল আলম। চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে রং আর বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বানানো হচ্ছিল নকল হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল। ছিল না জীবাণুনাশক কোনো উপকরণও। নিয়ম অমান্য করে ল্যাব ও কেমিস্ট ছাড়াই ড্রাম থেকে বোতলজাত করে তা বিক্রি করা হচ্ছিল নানা ব্র্যান্ডের নামে। ছিল না ওষুধ প্রশাসনের অনুমোদনও। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করে সিলগালা করা হয় কারখানাটি। এবং আমরা কয়েকটি কারখানা আমরা অলরেডি খুঁজে পেয়েছি এবং এগুলো থেকে আপনার প্রচুর হ্যান্ড স্যানিটাইজার এখান থেকে আপনার জব্দ করেছে। চাহিদা বাড়ায় নানা নকল কারখানায় তৈরি নিম্নমানের রং মেশানো এসব হ্যান্ড স্যানিটাইজার আবার দেদারসে বিক্রি হচ্ছে নগরীর যেখানে সেখানে। 80% অ্যালকোহল আছে, টেস্ট রিপোর্টটা সহ দিছে, এই জন্য সেল করে এই আর কেমিক্যাল দেয়। আমরা তো 2-4টা করে কিনে আনি, আমরা স্টিকার কোথায় পাবো? এটা যদি আমরা ইউজ করি না জেনে না শুনে তাহলে তো আমাদের কিন্তু চর্মরোগ হতে পারে। চিকিৎসকরা বলছেন, এসব কেমিক্যালে জীবাণু ধ্বংসের উপকরণ না থাকলে উল্টো চর্মরোগ সহ ত্বকের নানা সমস্যা হবে। যে এটা বিভিন্ন বিষাক্ত পদার্থ থাকলে তার একটা বিষক্রিয়া হতে পারে। স্বাস্থ্যবিধি মানার উপরে হ্যান্ড স্যানিটাইজার বলেন অথবা সাবান পানি দিয়ে হাত ধোয়া, এই সমস্ত স্বাস্থ্যবিধিগুলো করোনা প্রতিরোধের জন্য এক মোক্ষম অস্ত্র। এই অস্ত্র যদি ভোতা হয়ে যায় তাহলে সেই অস্ত্র দিয়ে কিন্তু আমাদের শত্রুর নিধন হবে না। নগরীর গোলাম রসুল মার্কেট, জুবলি রোড ও হাজারগলি সহ কয়েকশো জায়গায় নিয়ম নীতি তোয়াক্কা না করে নকল ও ক্ষতিকর সুরক্ষা সামগ্রী বিক্রি হচ্ছে। করোনা পরবর্তী বিশ্বে মানুষকে যেসব রোগের মুখোমুখি হতে হবে তার মধ্যে অন্যতম ক্যান্সার এবং চর্মরোগ। এর জন্য দায়ী করা হচ্ছে এরকম নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজারকে। চিকিৎসকরা বলছেন, এরকম কোম্পানি স্টিকার ছাড়া হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এখন থেকে বন্ধ করতে হবে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 3 দিনের মধ্যে পাটকল শ্রমিকদের পাওনা টাকার পরিমাণ জানা যাবে, আর 7 দিনের মধ্যে শুরু হবে পাওনা পরিশোধের প্রক্রিয়া। সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন পাটমন্ত্রী। এ সময় শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছেন, আপাতত শ্রমিকদের অবসরে পাঠিয়ে নতুন করে যন্ত্রপাতি আমদানি করে পাট শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী স্বাধীনতার পর 1972-73 অর্থ বছরে রফতানি আয়ের 90% আসে পাট শিল্প থেকে। বর্তমানে তা ঠেকেছে 2%-এর নিচে। বারবার উদ্যোগ নিয়েও বাড়েনি পাটের রফতানি, বরং লোকসানে পড়েছে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। দীর্ঘদিনের এই লোকসানের চক্র থেকে বের হতেই সরকারের উদ্যোগ শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় আর নতুন প্রযুক্তির সমন্বয়ে পাট শিল্প পরিচালনায় সরকারি বেসরকারি অংশীদারিত্ব। শুক্রবার সংবাদ সম্মেলনে পাটমন্ত্রী জানান, এই শিল্পের শ্রমিকদের পুনর্বাসনের দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। 2015 সালের মজুরি কমিশন সহ শ্রমিকদের সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে। বঙ্গবন্ধু কন্যা বলেছেন, তাদেরকে কিন্তু একটি শ্রমিককেও কিন্তু তোমরা নেগলেক্ট করতে পারবে না, তাদের প্রত্যেককে পুনর্বাসন করতে হবে। এই জন্য তিনি নিজে দায়িত্ব নিয়ে নিজে সভাপতিত্ব করে তিনি দায়িত্ব নিয়েছেন। চলতি মাসের বেতন এ সপ্তাহের মধ্যেই শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। জুন মাসের বেতন আগামী সপ্তাহে দেয়া হবে। সেপ্টেম্বর মাসে যখন বাজেটের টাকা ছাড় হবে, এই বাজেটের টাকা ছাড় হলেই এটা প্রথম পর্যায়ে আপনাদের দেওয়া হবে, যার জন্য 5,000 কোটি টাকা রাখা হয়েছে। যেখানে 5,000 কোটি টাকা আপনাদের বরাদ্দ আছে, এখানে আপনাদের চিন্তা করার কোনো চিন্তা নেই। ষড়যন্ত্রের কারণে পাট শিল্প ধ্বংস হয়েছে মন্তব্য করে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, এই টাকা যেন কোনো নেতা বা প্রশাসনের কেউ মেরে খেতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই টাকা যেন কোনো নেতা বা প্রশাসনের কেউ মেরে খেতে না পারে, তার জন্য তিনি ব্যবস্থাটা গ্রহণ করেছেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কোরবানি উপলক্ষে চরম অনিশ্চয়তা দিন কাটাচ্ছেন যশোরের খামারিরা। চাহিদার তুলনায় বেশি গরু মোটাতাজাকরণ হলেও করোনার কারণে গরু বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কিত তারা। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। যশোরের শার্শা উপজেলার পুটখালী এলাকার গরু খামারি নাসির হোসেন কোরবানির ঈদকে সামনে রেখে করোনার কারণে এবছর তার খামারে পালন করা হয়েছে 250 গরু। সারা বছর গরু মোটাতাজাকরণ করতে বড় অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে, তাই ঈদে গরু বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। একই অবস্থা, লোক যদি হাটে আসতে না পারে
তাহলে তো গরু বেচা কেনাও কম হবে। খাবারের যে দাম করোনার কারণে, এটা আমরা মনে হয় লসের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এ অবস্থায় খামারিদের রক্ষায় হাট সম্প্রসারণের পাশাপাশি অনলাইনে পশু বিক্রির বিকল্প উদ্যোগ নেওয়ার পরামর্শ অভিজ্ঞজনদের। একই জায়গায় না হয়ে বিভিন্ন জায়গায় হাট বসে এবং তাদের গরুগুলো যেন বিক্রি হতে পারে, এ ব্যাপারে আমরা লোকাল প্রশাসনের সহযোগিতা নিয়ে হাটের সংখ্যা বাড়ানোর জন্য প্রস্তাব করব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 10,282টি খামারে 68,000 গরু ও ছাগল হৃষ্টপুষ্ট করা হয়েছে। সময় সংবাদ, যশোর। নীলফামারীতে ব্রিজের ভাঙা অংশে চাকা হেলে অটোরিকশা থেকে ছিটকে নদীতে পড়ে 2 শিশু নিখোঁজ হয়েছে। এ দুর্ঘটনায় অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে শুক্রবার দুপুরে ডোমার উপজেলার গোমনাতি এলাকায় মেয়ের বাড়ি থেকে 3 নাতি নাতনিকে নিয়ে অটোরিকশায় করে নিজ বাড়িতে ফিরছিলেন নানি রওশন আরা। পথে গোমনাতি আমবাড়ি সড়কের দেওয়াই ব্রিজের ভাঙা অংশে অটোরিকশাটির একটি চাকা পড়ে যায়। এতে অটোরিকশাটি একদিকে হেলে গেলে নদীতে পড়ে যায় 3 শিশু। তাৎক্ষণিকভাবে নানি রওশন আরা নদীতে ছাপিয়ে পড়ে 10 বছরের শিশু লিপুকে উদ্ধার করে। তবে পানিতে ডুবে যায় 6 বছরের নূরে জান্নাত ও 7 বছরের মনোয়ার হোসেন। প্রথমে স্থানীয়রা উদ্ধারের কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দেন। বন্যার পানির তোড়ে সুনামগঞ্জের 150 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে জেলার সঙ্গে 4 উপজেলার আঞ্চলিক সড়ক যোগাযোগ। এদিকে উত্তরাঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি এখনও বইছে বিপদসীমার উপরে। বাড়িঘর, ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে বানভাসীদের। উজানের ঢলে বাঁধ উপচে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে, তলিয়ে বাড়িঘর, ফসলি জমি, রাস্তাঘাট ভেঙে বিচ্ছিন্ন গ্রামীণ যোগাযোগ। করোনার মধ্যেই বন্যা, মরার উপর খাড়ার ঘা নদী পারে মানুষের। সুনামগঞ্জের সুরমার পানি বিপদসীমার নিচে নামলেও বইছে তীব্র স্রোত। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত আঞ্চলিক সড়কের 150 কিলোমিটার। এতে জেলা শহরের সঙ্গে তাহিরপুর সহ বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বিপাকে মানুষ। রাস্তাগুলা যা আছে সবাই ভেঙে গেছে। সুনামগঞ্জ জেলা শহরের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টাঙ্গাইলে আরও বেড়েছে যমুনার পানি, প্লাবিত নদী তীরবর্তী নিম্নাঞ্চল, পানিবন্দী 5 উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। বগুড়ার যমুনার পানি কিছুটা কমলেও দুর্ভোগ রয়ে গেছে বানভাসীদের। ভেসে গেছে আউশ ও বাদাম ক্ষেত। আমার 7 ভাঙা দিছি নদী, এখন আমার জীবন যাপন কষ্টে যাইতেছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার ওপরে, বাড়ছে ধরনার পানিও। বসত ভিটা হারানো মানুষের উঁচু রাস্তার পাশে মানবেতর দিন কাটলেও পাননি কোনো সহায়তা। এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘটের পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো বিপদসীমার ওপরে থাকায় তলিয়ে নিম্নাঞ্চল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। আষাঢ়ের ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থায় রাজধানীবাসীর। সড়কে যানবাহনের চাপ বাড়ায় ধোঁয়া আর গুমোট পরিবেশের কারণে যারাই ঘরের বাইরে বের হয়েছেন পড়েছেন ভোগান্তিতে। তবে আবহাওয়া অফিস বলছে শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকৃতিতে বইছে ভ্যাপসা গরম। গৃহ, অফিস, আদালত কিংবা রাস্তাঘাট সবখানেই তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গরম থেকে বাঁচতে নানা চেষ্টা নানাজনের। তীব্র গরমে শহুরে জীবনে হাঁসফাঁস থেকে বাঁচতে রাজধানীর বিভিন্ন লেকে কৈশোর, তারণ্য আর দলছুটদের লাফালাফি, হই হুল্লোড়। অনেক গরম, চাই জন্য বন্ধু বান্ধবের সাথে নিয়ে গোসল করতে এসেছি। বাসাতে গরম থাকে দেখে এদিকে আই গোসল করতে। লকডাউনের পর গেল মাস থেকে গণপরিবহন চালু হওয়ায় পরিবেশে বাড়তি ধোঁয়া যুক্ত হয়েছে। আবার এসব ধোঁয়া পরিবেশকে করেছে গুমোট। যুক্ত হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এতে জনজীবন হয়ে উঠছে অতিষ্ঠ। তীব্র গরমে সীমাহীন দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও দিনমজুররা। অনেকে আবার গরম থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন ছায়াতলে। বাসার মধ্যে থাকলে ঘেমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আর কি, যার জন্য একটু বেরিয়েছি যে বাইরে আসলে হয়তো এই গরমটা লাগবে না আর কি। বয়ে থাকতে হয়েছে, ভাড়া পাওয়া যায় না, প্যাসেঞ্জার উঠে না। আষাঢ়ের গরমে শুধু ভোগান্তি নয়, রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। তাই এ সময় সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। বিভিন্ন রোগে ভুগছেন, বিশেষ করে হৃদরোগ, ফুসফুসজনিত সমস্যা, কিডনিজনিত সমস্যা, মানসিক রোগ, তাদের ক্ষেত্রে আরও বেশি যত্নবান হওয়া উচিত। আষাঢ় মাস হওয়ায় একে স্বাভাবিক গরম বলছে আবহাওয়া অফিস। আগামী কদিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
কালকের পর থেকে বৃষ্টির প্রবণতাটা একটু দেশের দক্ষিণাঞ্চল ঢাকাতে বৃষ্টি যাতে বাড়বে, সেক্ষেত্রে তো গরম কিছুটা আপনার কম লাগবে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দখল, দূষণ আর ভরাটে মৃতপ্রায় নগরীর প্রতিটি খাল। তবে সংস্কারের জন্য প্রতি বছরই শত কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, সংস্কার না হওয়ার জন্য দখলদারদের সঙ্গে সরকারি সংস্থাগুলোর খামখেয়ালিপনাও দায়ী। তবে বছর জুড়ে সংস্কারের দাবি করে সেবা সংস্থাগুলো বলছে, দখলদার যেই হোক, খাল রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। পানি রক্ষণাবেক্ষণ হলো ওয়াসার, আর বকাবকি আর গালি শুনতে হলো আমাদেরকে। এটি হতে পারে না মাননীয় মন্ত্রী। কাজটা বেসিক্যালি সিটি কর্পোরেশনেরই একটা অংশ আমরা করছি। খাল নিয়ে সেবা সংস্থাগুলো যখন পাল্টাপাল্টি দোষারোপে ব্যস্ত, তখন নগরীর খালগুলোর প্রকৃত হাল কি? যেন খাল দখলের এক মহোৎসব। এটি মিরপুর খাল এবং 22টি খালের সংযোগস্থল পলাশনগর পয়েন্ট। দেখে বোঝার উপায় নেই আদৌ এখানে কোনো প্রবহমান খাল ছিল। দখলদাররা শুধু দখল করেই ক্ষান্ত হয়নি, এর চারপাশে তুলছে ভারী ভারী স্থাপনা। দখলের এমন প্রতিযোগিতা ওয়াসার দায়িত্বে থাকা নগরীর 26টি খালি। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের দায় নিতে হবে সরকারি সংস্থাগুলোকে। কোন হাউজিংকে টাকা দেন আপনারা? ইস্টার্ন হাউজিং। ওয়াসার যে জায়গা আছে, হ্যাঁ, ওটা ওয়াসার নাম দিয়ে খাল কাটছে। আচ্ছা, এখন যদি তারা যদি কোথাও বাদ দিয়ে কোথাও কাটে, এই দায়িত্ব এটা তো তারা দেখবে। বছর জুড়ে খাল রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা। এ সংস্থার রয়েছে প্রতি বছর শত কোটি টাকার নতুন নতুন প্রকল্প গ্রহণের রেকর্ড, কিন্তু বাস্তবতা ভিন্ন। সময় সংবাদ ওয়াসা নিয়ন্ত্রিত অধিকাংশ খালে অনুসন্ধান করে সংস্কারের কোনো চিত্র দেখতে পায়নি। সিটি কর্পোরেশনে ওয়াসা দুইজনের গোতাগুতির কারণে এই কাজটা হচ্ছে না। মাটির উপরে গাছ জ্বালায় গেছে, এই গাছের উপরে গাছ কাটা খাওয়ায় মানুষ আটতে পারে। পরিবেশবাদীদের আক্ষেপ, সংস্থাগুলোর প্রকল্প গ্রহণের আগ্রহের মতো রক্ষণাবেক্ষণের আগ্রহ নেই। যে কেই হোক না কেন, খালকে দখল করে কোনো কিছু করবে, এটাকে আমরা আমাদের পক্ষ থেকে নোটিশ দেই। এমনকি আমরা ডিসি অফিসকেও জানাই যেন তারা যেন অ্যাকশন নেয়। প্রকল্পগুলো নেওয়া হয় খুবই মাথাভারী প্রশাসন থেকে। ওই প্রকল্পে দেখবেন ড্রেজার কিনতেই প্রচুর টাকা ব্যয় হয়ে যায়। 1985 সালের রেকর্ডে ঢাকায় 54টি খাল থাকলেও বর্তমানে খালের সংখ্যা 26টি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে দাম বেড়েছে কাঁচামরিচের। কেজিতে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 টাকায়। বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের মাছের দাম। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট। করোনা আতঙ্ক উপেক্ষা করেই সাপ্তাহিক ছুটির দিনে বেড়েছে ক্রেতার আনাগোনা। বাজার ঘুরে দেখা যায় দাম বেড়েছে সব ধরনের সবজির। প্রত্যেকটা সবজিতে আপনার 10 টাকা 60 টাকা করে বেশি। কিছু কিছু ক্ষেতের মধ্যে পানি কমে গেছে। ক্রেতারা বলছেন, সঠিক বাজার তদারকির অভাবেই বাড়তি দামে কিনতে হয় তাদের। মরিচ নিছি 140 টাকা কেজি। করোনার জন্য সমস্যা, তারপরে এগুলোর দাম বেশি, এটা আমাদের জন্য তো কষ্টই। এগুলা স্বস্তির খবর আছে মাছের বাজারে। কেজিতে 50 থেকে 60 টাকা কমে রুই মাছ 280 এবং কেজিতে 200 টাকা কমে বড় ইলিশ বিক্রি হচ্ছে 1400 টাকায়। ইলিশ মাছ 1 কেজি 500 প্লাস, আগে ইলিশ ছিল 1600 টাকা কেজি। কেজিতে 20-30 টাকা 50 টাকা কমছে। সরবরাহ কমার অজুহাতে হঠাৎ করেই দাম বেড়েছে ব্রয়লার ও কক মুরগির। 40 টাকা কেজিতে বেড়ে 160 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। লকডাউনে আবার মনে করেন দেশ থেকে আসতে পারতেছে না। আগের দামেই 550 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হলেও কেজিতে 100 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনাকালীন এই সময়ে ক্রেতা না থাকলেও সরবরাহ বাড়তি থাকায় চট্টগ্রামে কমেছে সব ধরনের মাছের দাম। 1.5 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 1000 টাকা দরে। একইভাবে দেশীয় এবং সামুদ্রিক সব মাছেই রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চাহিদার তুলনায় সরবরাহ বাড়তে থাকায় বন্দরনগরী চট্টগ্রামে কমেছে সব ধরনের মাছের দাম। দেশীয় কিংবা সামুদ্রিক প্রকারভেদে মাছের দাম কমেছে সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত। কেড়া 120 টাকা, মিস 50 টাকা, লইট্টা 50 টাকা। মায়ানমার রুই এখন 170 টাকা 180 টাকা বিক্রি হচ্ছে। বাজারে এখন পাওয়া যাচ্ছে বিশাল সাইজের রূপালী ইলিশ।
এক একটি ইলিশের ওজন 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত। দাম রয়েছে 1000 টাকা থেকে শুরু করে 1100 টাকা। আর ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। বাজারে এখন ডেলির দাম কমবে, এখন মাছ দেখা দিচ্ছে না, এখন দাম কমবে। করোনার কারণে মানুষজন ঘর থেকে বের হয় না, পাইকার কম। এখানে যেমন সামুদ্রিক মাছের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তেমনি সরবরাহ রয়েছে দেশীয় মাছের। একই সাথে আসছে মিয়ানমার থেকে আমদানি করা রুই এবং কাতাল মাছ। আর যে কারণে এখন মাছের দাম রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে করোনা সংকটের কারণে ফ্রান্সে স্থগিত হওয়া দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এতে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। করোনা সংকটের কারণে ফ্রান্সে স্থগিত হওয়া দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই এই নির্বাচনে অংশগ্রহণ করেন। আর নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশিদের মধ্যে কয়েকজনের প্যানেল নির্বাচিত হলেও কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন একজন। নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশিরা বলছেন তাদের দেখে নতুন প্রজন্মের অনেকেই মূলধারার সাথে যুক্ত হতে উৎসাহিত হবেন। বাংলাদেশিরা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, বিভিন্নভাবে আমরা নির্যাতিত বা হচ্ছে, আমাদেরকে প্রশাসনিকভাবে আমরা কোনো সুযোগ সুবিধা আদায় করতে পারবো না, সেটা আদায় করার জন্য আমাদেরকে মূলধারা রাজনীতির সাথে জড়িত হতে হবে। নির্বাচিত শারমিন হক বলেছেন তিনি বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করবেন। আমি পিয়ারফিটের কাউন্সিলর হলেও বিশ্বব্যাপী বাঙালির সমর্থন, সহযোগিতা ও দোয়া পেয়েছি। এটা আমার জন্য বড় উৎসাহের জায়গা। অর্থাৎ বাঙালি জনগোষ্ঠী হচ্ছে আমার মূল শক্তি। এর জন্যই সকল বাঙালিদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও সালাম। চুরি ছিনতাইয়ের পাশাপাশি করোনা সংকট সহ নানা সংকটে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যাগুলো এখানকার মূলধারায় তুলে ধরার সুযোগ খুব কম। তবে শারমিন হকের মতো কাউন্সিলর কিংবা পরবর্তীতে মেয়র অথবা সংসদ সদস্য হিসাবে কোনো বাংলাদেশি নির্বাচিত হলে এদেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সহজেই তুলে ধরা সম্ভব হবে মূলধারায়। মোহাম্মদ ওসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। জার্মানিতে করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এরই মধ্যে দেশটির বিভিন্ন রাজ্যে অন্তত 10,000 মানুষ সমবেত হওয়ার অনুমোদন দিয়েছে সরকার। বার্লিন থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানিতে কোভিড-19 সংক্রমণ এখনও পুরো দমে দমন করা না গেলেও অব্যাহত রয়েছে লকডাউনের শিথিলতা। ইউরোপের প্রায় প্রতিটি দেশেই গ্রীষ্মের ছুটি ও অর্থনৈতিক মন্দার কথা বিবেচনা করে ম্যার্কেল প্রশাসন জার্মানির প্রায় সবকটি অঙ্গরাজ্যে অনুমোদন দিয়েছে কমপক্ষে 10 থেকে 1000 জন সমবেত হওয়ার। সেই সাথে সামাজিক ও ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও কোনো বাধা থাকছে না। তবুও সুরক্ষাবিধির কোনো বিকল্প নেই, এমনটাই বলছেন স্থানীয়রা। ভ্যাকসিন কবে আসবে তার অপেক্ষায় বসে না থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। সংক্রমণ থেকে বাঁচতে চিকিৎসকদের পরামর্শ, শরীরচর্চা সহ পুষ্টিকর খাবার খাওয়া এবং অন্য সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। এরই মধ্যে বাংলাদেশের একটি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের করোনার প্রতিষেধক তৈরির খবরে উচ্ছ্বসিত জার্মানিতে বসবাসরত প্রবাসীরা। প্রবাসে আসি, আমাদের জন্য এটা খুবই আনন্দের বিষয়। আর বাংলাদেশে যারা গরিব জনসাধারণ আছে তারাও বেঁচে যাবে। আর বাংলাদেশ বিশ্বের কাছে একটি সত্যিকারভাবে একটি নক্ষত্র হয়ে থাকবে। আমরা সবাই দোয়া করি বাংলাদেশের জন্য, যাতে বাংলাদেশে এই করোনাকে পরাজয় করে যাতে ভালো হয়ে আবার আগের জায়গায় ফিরে আসতে পারে। তবে জার্মানিতে করোনায় মৃতের সংখ্যা কমলেও পাল্লা দিয়ে বাড়ছে নতুন সংক্রমিতের সংখ্যাও। জার্মানিতে করোনা ভাইরাসের পরিস্থিতির উন্নতি হলেও এখনও সংক্রমণের ঝুঁকিতে আছেন প্রবীণরাই। তাই তাদের স্বাস্থ্য এবং সুরক্ষা বিধিতে সবচেয়ে বেশি যত্নবান হওয়ার পরামর্শ জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। লকডাউন প্রত্যাহারের পর থেকেই পুরো দমে প্রবাসীদের সেবা দিয়ে যাচ্ছে সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। করোনার কারণে 3 মাসের বেশি সময় ধরে অনেক কাজ জমা হওয়ায় সেবা পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস কনস্যুলেটের কর্মকর্তাদের। জেদ্দা প্রতিনিধি আলম মামুন শিপনের রিপোর্ট।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন জেদ্দা কনসুলেটের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় পাসপোর্ট নবায়ন করতে পারেননি অনেকেই। এখন লকডাউন তুলে নেওয়ায় এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবার পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট ডেলিভারি শুরু করেছে কনসুলেট। তবে লম্বা লাইনের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা নিতে হিমশিম খেতে হচ্ছে প্রবাসীদের। কনসুলেটে সবসময় আমাদের দেখতেছে, আমরা আসতেছি, আমাদের খেদমত করতেছে। তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে সুন্দরভাবে পাসপোর্ট জমা নেওয়া, ডেলিভারি দেওয়া। আমি তাদের যে সার্ভিস তাতে আমি সন্তুষ্ট। লকডাউনের কারণে প্রায় 4 মাসের কাজ জমে থাকা পাসপোর্ট ডেলিভারি দিতে এখন কিছুটা বিলম্ব হলেও আগামী কিছুদিনের মধ্যেই তা স্বাভাবিক হবে বলে আশা কনসুলেটের কনসাল জেনারেলের। 4 মাসের ব্যাকলগ রাতারাতি সমাধান করা সম্ভব না, একটু সময় দিতে হবে আমাদেরকে। আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ এই ব্যাকলগটাকে ক্লিয়ার করতে পারবো। আশা করি যে গত কয়েক মাসের যে আমাদের এখানে যে করোনার কারণে যে বন্ধ ছিল সেই লোডটি আমরা খুব শীঘ্রই 2-1 সপ্তাহের মধ্যেই এটাকে সামাল দিতে সক্ষম হব। বর্তমানে প্রতিদিন 1500 থেকে 2000 প্রবাসীকে সেবা দিচ্ছে কনসুলেট। তবে এখনো সেবা দিতে নানা কারণে হচ্ছে বিলম্ব। আমাদের এখানে লকডাউন এবং কারফিউ তোলার পরে আমাদের কনসুলেটে স্বাভাবিকভাবে চাপ একটু বেশি, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেবা দিয়ে যাওয়ার। এখন থেকে ছুটির দিন ছাড়া যে কোনো দিন প্রবাসীরা ফোন কল বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কনসুলেট থেকে সরাসরি সেবা নিতে পারবেন। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। শ্রমিকদের অধিকার রক্ষায় আগের চেয়ে আরও কঠোর অবস্থানে কুয়েত সরকার। শ্রমিকদের অভিযোগ জানার জন্য শ্রম অধিকার দফতরগুলোকে লকডাউন বা আইসোলেশন এলাকায় স্থানান্তর করা হয়েছে। সেখানে শ্রম অধিকার সংক্রান্ত যে কোনো বিষয়ে অভিযোগ দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে চলছে কুয়েতে লকডাউন, চলছে কারফিউ। এমন পরিস্থিতিতে শীঘ্রই কুয়েতের ফরহানি আবু জেলিফ অঞ্চলে লেবার নতুন অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির শ্রম মন্ত্রণালয়। এতে করে যে সকল প্রবাসীর আকামা সমস্যা, বেতন দেরিতে দেওয়া বা বেতন না দেওয়া, সুপারভাইজারদের ঘুষ চাওয়া, আকামার জন্য অতিরিক্ত টাকা নেওয়া ইত্যাদি বিষয়ে নিজের গোপনীয়তা রক্ষা করে সরাসরি যে কোনো অভিযোগ দাখিল করতে পারবেন। শ্রম অধিকার বাস্তবায়নের ব্যর্থতায় কোম্পানির মালিকদের সাথে শ্রমিকদের বিরোধ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর সম্পূর্ণ লকডাউন অঞ্চলে জনশক্তি বিষয়ক জেনারেল অথরিটির অফিস বরাদ্দ করেছে। প্রবাসী শ্রমিকরা যেন আর কোনো হয়রানি বা কোনো প্রকার নির্যাতনের সম্মুখীন না হন সে কথা বিবেচনা করেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কুয়েতের শ্রম মন্ত্রণালয় থেকে তারা যে অফিস খুলছেন অভিযোগপত্র দেওয়ার জন্য, আপনারা নির্ভয়ে সেখানে অভিযোগ করতে পারেন। এটা আমাদের জন্য একটা খুব সুন্দর সাহায্যকারী কাজ হয়েছে। কুয়েত সরকার যে কাজগুলো শ্রমিকদের জন্য করছে তাদেরকে আমরা স্বাগত জানাই। ভুক্তভোগী শ্রমিকদের নির্ধারিত অফিসে অভিযোগ দাখিল করার জন্য অনুরোধ জানান। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। দুবাইয়ের বিখ্যাত ক্রিক নদী পর্যটকদের কাছে সুপরিচিত নাম। এই নদীকে ঘিরেই আয় রোজগার বেশিরভাগ প্রবাসী বাংলাদেশিদের। লকডাউন শিথিল হওয়ায় কর্মহীন হয়ে পড়া প্রবাসী বাংলাদেশিরা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের সমৃদ্ধ নগরী দুবাইয়ের পর্যটকদের অন্যতম আকর্ষণ ক্রিক নদী, যাকে পর্যটকরা লন্ডনের টেমস নদীর সাথে তুলনা করে থাকেন। যেখানে মানুষ দিনরাত প্রাণের উচ্ছ্বাসে বিনোদনে বিভোর থাকত, সেখানে এখন অনেকটা নীরবতা। নদীর দুই পাশে গড়ে ওঠা তারকামানের হোটেলগুলো মলিন চেহারায় দাঁড়িয়ে আছে। বিনোদনের বাহনগুলো অলস সময় কাটাচ্ছে দিনের পর দিন। লকডাউন খুলে দেয়ায় কিঞ্চিত প্রাণের সঞ্চার হয়েছে এখন। দুবাইয়ের ঐতিহ্যবাহী এবং বিখ্যাত এই ক্রিক নদীতে 40 ভাগ নৌযান পরিচালনাকারী মাঝি মাল্লা হচ্ছেন বাংলাদেশি। গত 3 মাসে কর্মহীন হয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে আবারও ফিরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। এখানে এসে বসতাম, আড্ডা করতাম, এখন এইরকম পরিস্থিতি নাই। খুব শীঘ্রই সেই আগের দিনগুলোতে ফিরে যাব। এখন দূরত্ব বজায় রাখে প্যাসেঞ্জার নিতে হয়। আগে যেমন কাজ করেছি, দেশে টাকা পয়সা পাঠাইছিলাম পরিবারের জন্য, সো আমরা ইনশাল্লাহ যাতে পাঠাইতে পারি। ক্রিক নদীতে চলাচলকারী নৌযানগুলোকে স্থানীয় ভাষায় আবরা বলা হয়, বড় নৌযানগুলোকে বলা হয় ক্রুজ। আবরা ব্যবহার করা হয় যাত্রী পারাপারে, আর ক্রুজ ব্যবহৃত হয় পর্যটকদের বিনোদন বা নানা উৎসবে। পর্যটকদের আগমনে এই নদী আবার প্রাণ ফিরে পাবে,
সেটাই প্রত্যাশা সকলের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কবে মাঠে ফিরবে বাংলাদেশের ক্রিকেট? মাঠ প্রস্তুত রাখার কথা বলা হলেও অনুশীলন শুরুর সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনও ঠিক হয়নি। খেলা শুরু করা উচিত নাকি উচিত নয়, এ নিয়ে আছে ভিন্ন ভিন্ন মত। জাতীয় দলের স্পিনার তাজুল ইসলাম মনে করেন খেলার চেয়ে এখনও সুস্থ থাকা জরুরি। সাবেক ক্রিকেটার ওমর খালেদ রুমির মতে আর দেরি না করে এখনই শুরু করা উচিত অনুশীলন। কোভিড-19 কিভাবে ক্রিকেটে সংকট তৈরি করেছে এটা কাউকে হয়তো বুঝিয়ে বলতে হবে না, তবে খাতা কলমে বুঝিয়ে দিতে হলে মুশফিকুর রহিমকে দেখাতে হবে। ক্রিকেটের ভালোবাসা থেকে সামান্য বিচ্ছেদও মেনে নিতে কষ্ট হয়, তাই আগামীকালে যদি খেলা শুরু হয়ে যায় একটা দিনও নষ্ট না করে মাঠে ফিরতে প্রস্তুত মুশি। করোনার তোয়াক্কা না করে কদিন পরেই শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। উইন্ডিজের বিপক্ষে খেলবে ইংলিশরা, পাকিস্তানও খেলবে ইংল্যান্ডে। উপমহাদেশে এখনও ক্রিকেট শুরুর ঘোষণা আসেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে অনুশীলনের জন্য তারা ক্রিকেটারদের একটা তালিকা করেছে, সেজন্য 8টা মাঠও প্রস্তুত রাখা হচ্ছে। তবে কবে অনুশীলন শুরু হবে সেটা এখনও জানানো হয়নি। খেলা শুরু নিয়ে আছে মিশ্র ভাবনা। আপনার জীবনের কথা ভাবতে হবে এখানে। আমার পার্সোনালি ব্যক্তিগত আমি এখানে এত জোরাজোরির কিছু নাই ভাই, সবার জীবনের কথা ভাবতে হবে। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের বোর্ড অনেক ভালো বোঝে এগুলা বিষয়ে, আমাদের ভালোই জানেন তারা। এখন ওনারা যে সিদ্ধান্তটা নেবেন আমরা সেটাতেই আর কি থাকবো আর কি। আমরা বসে থাকলে যে হবে না, আমাদের কিছু একটা করতে হবে, মাঠে নামতে হবে। প্র্যাকটিস করার পরে ম্যাচ খেলে খেলে আবার অভ্যাসটা তৈরি করতে হবে আগে। সো এই অভ্যাসটা তো একদিনে হবে না, অ্যাটলিস্ট মিনিমাম 3 মাস হাতে নিতে হবে। এই 3 মাসের মধ্যে আমাদেরকে সব রেডি করতে হবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব প্র্যাকটিস করে তারপরে রেডি হয়ে যেতে হবে, তারপরে ছোট ছোট ম্যাচ খেলতে হবে। এর মধ্যে যদি কোনো কান্ট্রির সঙ্গে কোনো চুক্তি করতে পারি যে আমরা একটা সিরিজ খেলবো বা কোথাও বাইরে গিয়ে আমরা কোনো কান্ট্রির সিরিজ খেলবো, সেরকম যদি করতে পারি তাহলে তো আরো ভালো হবে। স্থগিত হয়ে যাওয়ায় এবছর বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নেই। শঙ্কা আছে টি-20 বিশ্বকাপ নিয়েও। ফলে অনুশীলন হলেও সেটা শুধুমাত্র ক্রিকেটারদের প্রস্তুত থাকার জন্য। কোভিড-19-এর কারণে এরই মধ্যে স্থগিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজও। এখনও কাটেনি অনিশ্চয়তার মেঘ। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির 13 ঘণ্টা পর সুমন ব্যাপারের জীবিত উদ্ধার হওয়া নিয়ে বিতর্ক থামছেই না। নৌপুলিশ সদস্য আক্কাসের চেহারার সঙ্গে সুমন ব্যাপারের চেহারায় মিল থাকায় দেখা দিয়েছে নতুন বিতর্ক। বিষয়টি যাচাই করতে সময় সংবাদ আক্কাস ও সুমনকে মুখোমুখি হাজির করে। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, জীবিত উদ্ধার হওয়া সুমন সদরঘাটেই ফল বিক্রি করেন। গত 29 জুন সকালে সদরঘাটে ময়ূর 2 লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনার 13 ঘণ্টা পর জীবিত উদ্ধার হন সুমন ব্যাপারী। পানির নিচে 13 ঘণ্টা জীবিত থাকা নিয়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের। এরই মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় নৌপুলিশের এএসআই আক্কাসের ছবি, যার সঙ্গে সুমন ব্যাপারীর গঠনে অনেক মিল। প্রচার করা হয় সুমন ব্যাপারী নৌপুলিশের সদস্য, ডুবে যাওয়া লঞ্চের যাত্রী নন। তাকে জীবিত উদ্ধারের নাটক সাজিয়েছে প্রশাসন। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে সময় সংবাদ। নৌপুলিশের সদস্য আক্কাসকে হাজির করা হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুমন ব্যাপারীর সামনে। দুজনের চেহারার মিল থাকায় এ বিতর্কের সৃষ্টি হয়েছে। কোথায় করতেন ফলের ব্যবসা? পাতামতুলি থেকে সদরঘাট। আপনি কি পুলিশ ব্যারাকে চাকরি করতেন বাবুর্চি? না, আমি শুধু ফলের ব্যবসা করতাম। যেই করছে কাছে সে ঠিক করে নাই, তার কারণ তার ছবি আমার ছবি তো এত হুবহু মিলও নাই। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, সুমন ব্যাপারী সদরঘাটের 13 নম্বর পন্টুনে ফল বিক্রি করতেন। লঞ্চ ডুবির আগের দিনও অনেকে তাকে ফল বিক্রি করতে দেখেছেন। সে ছিল আমাদের সাথে, এভাবে আর কি চিনি। আমার বাড়ি হলো বরিশাল, ওর বাড়ি হলো যে কাঠপট্টি। সর্বশেষ তার সাথে দেখা হয়েছিল যেদিন লঞ্চ দুর্ঘটনা ঘটছে, তার আগের দিন উনি ঢাকা আসছিল। এদিকে সুমন ব্যাপারীকে সদরঘাট নৌ থানা পুলিশের ব্যারাকের বাবুর্চি হিসেবে খবর প্রকাশিত হয় কিছু গণমাধ্যমে, যা ভিত্তিহীন বলে দাবি করছেন নৌ থানা পুলিশ। অফিসিয়াল স্থাপনা এখানে আসলে ওইভাবে কুকিং সিস্টেমটা করার সুযোগ নাই। আমাদের নির্দিষ্ট কোনো বাবুর্চি নাই, অনির্দিষ্টও কোনো বাবুর্চি নাই। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হাজার হাজার মানুষ আসবে, তো ওনাদের দায়িত্ব না যে ওনারা এই সিরিয়ালটা মেনটেন করবে।
মুগদা হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নিতে এসে মার খেল ছেলে। দেশে একদিনে 42 জনের মৃত্যু। শরণার্থীর হিসেবে গোঁজা মিলের অভিযোগ। এক মুঠো ভাত শহরে মিলে না। চাকরি ছিল, চাকরি চলে গেছে। বাড়ির থেকে বাবার জমি বিক্রি করে আইছি, আইসাগর বাড়ি যাচ্ছি। চাকরি ব্যবসা হারিয়ে নিঃস্ব হয়ে গ্রামমুখ নগরবাসী। বিপর্যয় গ্রামীণ অর্থনীতিতেও। লকডাউন কার্যকরের আগে এলাকা ছাড়ছেন রাজধানীর ওয়ারির বাসিন্দারা। 7 দিনের মধ্যে পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু, জানালেন মন্ত্রী। জুনের বেতন আগামী সপ্তাহে। আধুনিক যন্ত্রপাতি এনে সুদিন ফেরানোর উদ্যোগ। কোরবানি সামনে রেখে শত শত গরু নিয়ে চরম অনিশ্চয়তায় খামারিরা। খরচ উঠানো নিয়েই শঙ্কা। অনলাইনে পশু বিক্রির বিকল্প উদ্যোগ নেওয়ার পরামর্শ। সুনামগঞ্জে পানির তোড়ে 150 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে দুর্ভোগ। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।